White, co-powered by Vival Glycerin, special partner Cucina Small Appliances, Ayurvedic Olive Allen এবং Safed Detergent Powder. আজ সারা বাংলা জুড়ে দিদিদের জয়গান। এই মঞ্চে এসে বলা তাদের গল্প আমাদেরকে অনুপ্রেরণা দেয়, উদ্বুদ্ধ করে আরো হাজার হাজার মেয়েকে যারা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে, নতুন করে বাঁচতে শেখে, একদিন তারাও জয় হাসিল করে। আজকে এমনই চারজন দিদির সাথে আমরা গল্প করব, শুনবো তাদের গল্প। ডেকে নেব সবাইকে। প্রিয়াঙ্কা চক্রবর্তী। নমস্কার দিদি, আমি টালিগঞ্জ আজাদগড় থেকে আসছি। আমি ছোটবেলায় বাবা মায়ের আদরের মেয়ে থেকে কিভাবে ধীরে ধীরে সংসারের বোঝা কাঁধে নিয়ে এখনো হাসি মুখে আমি বাবার বোনের সাথে একসাথে পথ চলছি, আমি সেই গল্পই আপনাকে বলবো। তোমার সব কথা শুনবো প্রিয়াঙ্কা। শোভা সেনগুপ্ত। নমস্কার দিদি, আমি বেথুয়াডাওয়ারি থেকে আসছি। সবার জীবনে একটা ইনিংস থাকে, তো আমি আমার ফার্স্ট ইনিংসটা হেরে গেছি, তো আমার জীবনে সেকেন্ড ইনিংসটা আমি কেমন করে সুখে শান্তিতে আছি সেই গল্প আজ তোমার সাথে শেয়ার করতে বাহ, চাই। ইন্টারেস্টিং গল্প শুনবো। আমরা সুষমা পণ্ডিতের সাথে পরিচয় করব, কিন্তু আগে দেখে নেব যে আমাদের সুষমা দি আজ কোথা থেকে এসেছে। পশ্চিম মেদিনীপুর ঘাটালে ছিল দিদি নাম্বার 1 এর গ্র্যান্ড অডিশন। ছিল অনেক চমক, দেখা যাক আজ ঘাটালের কোন দিদির ইচ্ছে পূরণ হবে এই মঞ্চে। ঘাটালে হয়েছিল দিদি নাম্বার 1 এর গ্র্যান্ড অডিশন। কাতারে কাতারে লোক সেখানে পৌঁছে গিয়েছিল। তার মধ্যেই অডিশন দিয়ে আমার মঞ্চে সরাসরি এসেছেন সুষমা পণ্ডিত। কি করো তুমি? আমি মাছ চাষ করি। প্রচুর টাকা তোমার। না দিদি, মধ্যবিত্ত ফ্যামিলিতে এখন জয়েন করেছি। খুব গরিব থেকে মাঝারি হয়েছি। কষ্ট করে জীবনে বড় হয়েছে না, খুব ভালো খুব ভালো। গল্প শুনবো তোমার। রাধা পোদ্দার। নমস্কার দিদি, আমি হিমমটর থেকে এসেছি। আমার নিজের মেয়ে হারিয়ে আমি কিভাবে 25 জনের মা হয়ে উঠেছি সেই গল্পই আমি তোমার সাথে করবো, দেখে শুনবো তোমার কথা। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মেয়ে হয়ে যেতে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রিয়াঙ্কা, বাবা এবং বোনকে নিয়ে সংসার। হ্যাঁ, বাবা কি করেন? আমার বাবার একটা ওষুধের দোকান আছে, আয়ুর্বেদিক ওষুধের আমাদের ব্যবসা। আমি বাবার সাথে বাবাকে সাহায্য করি। আমি আর বাবা দুজনে একসাথে বিজনেসটা চালাই। তোমাদের আয়ুর্বেদিক ওষুধের ব্যবসা? হ্যাঁ। সেটাই বাবার পুরনো ব্যবসা? 3-4 বছর হবে, খুব পুরনো না। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার একটা ছোট বোন হয়। তারপর হঠাৎ করে আমি যখন আস্তে আস্তে বড় হই ক্লাস 6-এ, আমার মা তখন অসুস্থ হয়ে পড়লো। তারপরে 1 বছর বাদে থেকে মা আরো অসুস্থ হয়ে গেল। তখন থেকেই আমাকে সংসারের দায়িত্বটা কাঁধে নিতে হয়েছে। আমি তো তখন অনেক ছোট, আমারও পড়াশোনা আছে, সাথে ছোট একটা বোন তখন আরো ছোট। আমার আর আমার বোনের মধ্যখানে 8 বছরের গ্যাপ আছে। ও অনেকটাই ছোট তখন ওকেও মানুষ করার দায়িত্ব। তখন তুমি নিজে কত ছোট? আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমি যখন 2012 সালে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, আমার মা ঠিক তার আগে 2011 24শে ডিসেম্বর উনি আমাদের ছেড়ে চলে গেছেন। বোন তখন অনেক ছোট, ও আমাকে আঁকড়ে ধরলো। মাকে না পেয়েও ছোট থেকেই মাকে পাইনি। তারপর হঠাৎ করে আরো একটা দুঃখজনক ঘটনা এলো, আমার বাবার মুদিখানার দোকানটা বন্ধ হয়ে গেল। আমার বাবার যেখানে দোকান ছিল ওখানে একটা ফ্ল্যাট প্রমোটিং হবে, তাই জন্য ওরা বলেছিল দোকানটা বন্ধ করে দিতে হবে। আর আমার বাবার পাশে আলাদা করে কিছু বিজনেস ছিল না। সেই সময় তো আমরা খুব কষ্টে জীবন চালিয়েছি দিদি। বাবা আস্তে আস্তে সাইডে ছোটখাটো বিজনেস করছিল। করার পর একদিন বাবা বলল যে একটা আয়ুর্বেদিক ওষুধের এরকম অফার এসেছে, জয়েন করলে কিরকম হয়। তাই বললাম করো, কিছু তো করতে হবে, না করলে আমরা কি করে বাঁচবো। তো বাবা সেটা জয়েন করলো। জয়েন করার পর আয়ুর্বেদিক ওষুধের কোম্পানি, সেখান থেকে একটা আউটলেটের ডিলারশিপ নিলাম আমরা। নিয়ে ওটাকে ঘরেই শুরু করলাম বিজনেসটা। আমাদের একটা ঘরে বোন আমি বাবা থাকি। সেই সময় বিজনেসটা বাড়িতে স্টার্ট করলাম। বছর মতন বাড়িতে ছিলাম। বাড়িতে অনেক লোকের যাতায়াত হতো, একটা ঘরে তো অসুবিধা হবেই। তো বাবাকে বললাম তুমি আস্তে আস্তে একটা দোকান নাও, দোকান নিলে জিনিসটা ব্যবসাটা পুরোটা আলাদা হবে, ঘরটা পুরোটা আলাদা হবে। তো দেখো, আয়ুর্বেদিক ওষুধের একটা বেসিক একটা জানা খুব দরকার যে কোন রোগের জন্য কিরম ধরনের ওষুধ, কারণ একদম অন্য ধরনের একটি ওষুধ। হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক আর অ্যালোপ্যাথির মধ্যে অনেক তফাৎ। অনেকটা সেই ব্যাপারে তোমার নলেজ ছিল? বাবা জয়েন করার পর আস্তে আস্তে আমি বাবার সাথে কিছু মিটিং অ্যাটেন্ড করেছি, কিছু প্রোডাক্টের ডেমোস্ট্রেশন যেই মিটিংয়ে হয় সেই মিটিংগুলো অ্যাটেন্ড করেছি, জানতে চেষ্টা করেছি। সেই সাথে বাবার
সাথে সাথে গিয়ে গিয়ে ওষুধের ট্রেনিং নিতাম, কোন রোগের কি ওষুধ দিতে হবে সেগুলো সব নিয়েছি। নিয়ে দিদি আজকে একটা দোকান করেছি। দোকান নেওয়ার পর দোকানে আমরা এখন ফ্র্যাঞ্চাইজি নিয়েছি, আউটলেটের থেকে আরো বড়। সেই দোকানে আমি বাবা দুজন মিলে ব্যবসা করি। ব্যবসা সেখানে কি শুধু আয়ুর্বেদিকের ওষুধ শুধু পাওয়া যায়? আয়ুর্বেদিকের ওষুধ পাওয়া যায়, আমাদের সব ধরনের ওষুধ পাওয়া যায়। দোকানটা পুরো নিজেই সামলাচ্ছ এখন? দোকান আমাকে নিজেকে সামলাতে হয়, কারণ বাবা এই ওষুধের ক্ষেত্রে আমাদের তো নেটওয়ার্কিং সিস্টেম, অনেক জায়গায় মিটিং থাকে, সেই জায়গায় বাবাকে যেতে হয়। আবার কখনো আমি যাই, বাবা গেলে আমি বসি, আমি গেলে বাবা বসে। দুজন মিলে এইভাবে ব্যবসাটা চালাচ্ছি। বোনকেও দেখছি, বোন এবার মাধ্যমিক দেবে সামনে বছর। বোনের তোমার পড়াশোনা কি হলো? আমি এখন গ্র্যাজুয়েশন করছি। তাহলে প্রিয়াঙ্কা জীবনে অনেক কষ্ট করে বাবার পাশে দাঁড়িয়ে আছো এবং বোনের পাশেও তুমি মা হয়ে রয়েছো। অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে জীবনে। হাসি মুখে এগিয়ে যাও। তোমার এই দোকানের জন্য আমার অনেক শুভেচ্ছা, Thank you, বোনের দিদি। জন্য অনেক শুভেচ্ছা। বাবাকেও ভালো করে রাখবে, সাবধানে রাখবে। থ্যাংক ইউ দিদি। আমরা খেলা শুরু করব, দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো খেলাটা বুঝে নাও। খেলাটা দেখো, কুমড়ো আছে, কুমড়োর মধ্যে ঢুকে যেতে হবে। দুটো হাত বেরিয়ে যাবে কুমড়োর পাশ দিয়ে। এবার দুটো হাত দিয়ে একটা সবুজ বল নেবে, একটা লাল বল নেবে, নিয়ে সোজা হেঁটে যাবে। তো একটা ঝুড়ি আছে, সেই ঝুড়িটার মধ্যে সবুজ বলটা লাল বলটা রাখতে হবে। টাইম হচ্ছে 30 সেকেন্ডস। এই 30 সেকেন্ডসের মধ্যে কে সব থেকে বেশি সংখ্যায় বল রাখতে পারে ঝুড়ির মধ্যে, যে সব থেকে বেশি বল কালেক্ট করবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। প্রথমে খেলতে আসছে প্রিয়াঙ্কা। রেডি প্রিয়াঙ্কা, স্টার্ট। সবসময় এইভাবেই বল তুলবে, সোজা সামনের দিক করে। টাইম আপ দিও না। প্রিয়াঙ্কা 30 সেকেন্ডসে 9টা বল কালেক্ট করেছে। সোমা ফার্স্ট ইনিংসে হেরে গিয়ে সেকেন্ড ইনিংস শুরু করেছো। আমি তো বেথুয়াতেই থাকি, ওখানে ছোট থেকে বড় হওয়া। তা বাবা বাবার একমাত্র সন্তান আমি। তো যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে দিদি, তারপর যেরকম হয় একটা মেয়ের জীবনে একটা ভালোবাসা, প্রেম, সেরকম আমার জীবনেও এসেছিল। বিয়েও হয়। তখন স্কুল পড়াশোনা শেষ হয়ে গেছিল? না না, চলছিল। আচ্ছা। হ্যাঁ, তখন 12-এ পড়ি আমি। একদমই অল্প বয়স। বাবা দেখলো একটাই মেয়ে, যখন করেই ফেলেছে ভুল, আর তো কিছু করার নেই। তো বাবা মাও মেনে নেয়, সবকিছুই ঠিকঠাক বাবা চলে। মাকে না জানিয়ে বিয়ে করেছিলে? হ্যাঁ। পালিয়ে গিয়ে? হ্যাঁ। তারপর দিদি আস্তে 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 ওরা বলে কি যে তুমি তো একটাই মেয়ে, আমার এরকম ব্যবসাটা একটু ডাউন চলছে, তা তোমার বাবাকে বলো একটু কিছু হেল্প করতে। বাবা বলছে ঠিক আছে, আমার তো একটাই জামাই, কেই বা নেবে, সব কিছুই তো ঠিক আছে, করছি। একবার হলো দিদি, দুবার হলো, কিন্তু বারংবার জিনিসটা হয়ে যাচ্ছে। এরকম হতে 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 একটা সময় আসে কি সম্পত্তি, মানে আমার টোটাল সম্পত্তিটা ওকে দিয়ে দিতে হবে। সেই সময়টা আমি রুখে দাঁড়াই দিদি। যখন দিদি আমি এটা রুখে দাঁড়াই, তখন আমার ওপর মানে যে অত্যাচারটা হচ্ছিল টুকটুক টুকটুক করে, সেটা চরম মাত্রায় বেড়ে যায়। এমনও দিন আসে একটা সময় 12 দিন আমাকে খেতে দেওয়া হয় না, একটা ঘরের মধ্যে আটকে রাখে। তারপর মা বাবা যখন খবর পায়, আমাকে তখন নিতে যায়। আমার তখন কোনো জ্ঞান ছিল না। বাড়িতে যখন আসি আমি দেখি আমি বাড়ির বিছানাতে শুয়ে আছি। তারপর বাবা বলে যে আমার মেয়েকে আমি এই জায়গাতে রাখতে পারবো না, যদি তোমার ইচ্ছে হয় অবশ্যই তুমি আমার বাড়িতে এসে থাকতে পারো। তারপর ও আসে, এসে থাকে, এর মধ্যে আমি কনসিভ করি। কিন্তু ওর কোনো না রেসপন্স ছিল না ব্যাপারটায়, মানে খুশি ছিল না। এরপর যখন ডেলিভারি হয়, যখন দেখে যে বাচ্চাটা মেয়ে হয়, তখন একেবারেই চেঞ্জ। মেয়েটাকে দেখতেও আসেনি হসপিটালে। কিছুদিন থাকার পর নিজের ইচ্ছাই চলে যায়। চলে যাওয়ার পর আমাদের বাড়ির প্রত্যেকে বলছে কি ব্যাপার, চলে গেলে কেন, কোনো রকম অশান্তি হয়েছে কি ভালো মন্দ? বলছে না, আমি তো থাকতেই পারবো না। তারপর আবার মেয়ে সন্তান, আমার পক্ষে সম্ভবই না সংসারটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া। আমি বললাম আজকে আমি মেয়ে
মেয়ে সন্তান জন্ম দিয়েছি বলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তো বলছে যদি তাই ভাবো তাই। আমি আর দ্বিতীয় কোনো প্রশ্ন তাকে করিনি, না করাতে মিউচুয়াল ডিভোর্স আমরা করি। আমি ওর কাছ থেকে কোনো ক্লেমও করিনি। তো তখন মেয়ে আর আমার ছোট্ট একটা দুনিয়া, আর এর মাঝে মা বাবা, ব্যাস আর কিছু নেই। ভালোই চলছিল, ভালোই ছিলাম। তারপর আমার বর্তমান যে হাজব্যান্ড এখন, সে একদিন আমাকে রাস্তায় দেখে, দেখার পর আমাকে পছন্দ হয়। কিন্তু আমার দিদি মনে মনে খুব ভয় হতো একটাই, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি কি সেকেন্ড ম্যারেজে হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে, সাফার করতে হয় বাচ্চাটাকে। তা আমি ওকে বলেছিলাম যে ও আমার জীবন, একদম চোখের মণি, মানে ও ছাড়া আমি কিন্তু থাকতে পারবো না। আজ তুমি বিয়ে করছো, কাল বলবে যে তোমার বাচ্চাটা আমার কাছে বোঝা হয়ে যাচ্ছে, বাপের বাড়িতে রেখে এসো। আমি কিন্তু বিয়ের পিড়িতে তাহলে বসাটা সম্ভব না। আর এদিকে মা বাবা খুব প্রেশারাইজ করতো যে আমরা চলে যাওয়ার পর তোর তো আর কেউ নেই, যেহেতু ভাই বোন আর কেউ তো আবার নেই, বিয়ে কর বলে। তুই একটা সংসার কর, তুই নিজের জীবনটাকে আবার এগিয়ে নিয়ে চল। তো মানুষটার মধ্যে কি পেলে সোমা, যে মনে হলো না আবার জীবনটা এগোনো যায়? খুব ইনোসেন্ট মনে হয়েছিল আমার ওকে প্রথম দেখাতেই, যে না আমাকে যতটা ভালো রাখবে আমার মেয়েকে তার দ্বিগুণ ভালো রাখবে। তা দিদি বিশ্বাসটা সত্যি আমার মানে বিশ্বাসেই পরিণত হয়েছে। আমাকে যতটা না ভালোবাসে, মেয়ে হচ্ছে ওর জীবন, একদম মেয়ে স্থান আগে, তারপরে সবকিছু। বর নয় তোমাকে সেইভাবে মেনে নিয়েছে, শ্বশুর বাড়িতেও দিদি তাই। শ্বশুর বাড়িতে তো মেয়ে হচ্ছে সবার চোখের মণি। মানে প্রথমে যেরকম এতটা দুঃখ পেয়েছিলাম দিদি, এতটা কষ্টে জীবনটা কেটেছে, দ্বিতীয়বার এসে যে মানে আমি এত সুখ পাবো দিদি, আমি কখনো ভাবিনি, এত শান্তি পাবো কখনো ভাবিনি। মেয়ে এখন কত বড়? মেয়ে 7 বছর দিদি। ওই যে মেয়ে এসছে, বসে আছে, হাজবেন্ডও এসছে দিদি। তখন মনের মধ্যে কি হয়েছিল প্রসেনজিৎ, যখন তুমি প্রথম শুনলে যে সোমা ডিভোর্সি, সোমা মা, এবং তোমার পরিবার আছে, তারা অ্যাকসেপ্ট করবে কিনা সোমাকে? আসলে আমি স্টুডেন্ট লাইফ থেকে ওকে ভালোবাসতাম, হ্যাঁ, সেটা ও জানতো না। কিন্তু ওর বিয়ে হয়ে গেল অন্য জায়গায়, তুমি আর বলতেই পারলে না? না পারিনি তো, আমি একজনকে তো বলেইছিলাম, সে বলেছিল লাইন বিজি আছে, এখন চেষ্টা করিস না। এই ঘটনার মোটামুটি 7-8 বছর পরে যখন দেখি আমি, তখন আমি আবার সেই বন্ধুটাকে দিয়ে খবর পাঠাই। তারপরে যখন জানতে পারলাম, সঙ্গে সঙ্গে আমি নিজে ওকে অ্যাকসেপ্ট করি। খুব ভালো প্রসেনজিৎ, খুব ভালো সোমা। তুমি লাকি যে প্রসেনজিৎ তোমার লাইফে এসেছে। নতুন ছন্দে জীবন লেখার সময় তোমার, এটা ভালো করে কাটাবে সেই জীবন। আজ নতুন ছন্দে লিখব জীবন, নতুন ছন্দে লিখব জীবন। সোমা 30 সেকেন্ডে 8টা বল কালেক্ট করেছে। রাধা, হ্যাঁ বলুন। একজন সন্তানকে হারিয়ে আজকে তুমি 25 জন সন্তানের মা। কি হয়েছিল? 2003-এ আমার বিয়ে দিয়ে দিল। 2004-এ দিদি আমার মেয়ে হয়। এবার যখন আমার মেয়ে 18 মাস বয়স যখন ওর, তখন মানে ওকে আমি খাওয়াচ্ছিলাম, দেখছি এই সাইডটা একটু ওর উঁচু উঁচু লাগছে। আমার শ্বশুরকে বলছে বাবা দেখুন এই সাইডটা ওর কিরকম উঁচু হয়ে আছে। এবারে আমাকে বলছে কি যে তাহলে তুমি নিয়ে যাও ডাক্তারের কাছে, ওখানে আমাদের একটা ভালো ডাক্তার আছে বাচ্চাদের, ওখানে দেখিয়েছি। তারপর আমাকে উনি বললো কি যে তোমার মেয়ের পেটে এটা টিউমার হয়েছে, এক্ষুনি তুমি অপারেশন করো এটা। তখন আমি বললাম কি যে ডাক্তারবাবু তাহলে আপনি অপারেশনটা করে দিন। বলছে না এখানে ও তোমার মেয়ের টিউমারটা এত বাজে যে একদিনে 250 বাড়ে টিউমারটা, তুমি নীলরতনে নিয়ে চলে যাও, ওখানে গিয়ে তুমি ওটা অপারেশন করে নিলে তোমার মেয়ে ঠিক হয়ে যাবে। অপারেশন করানো হলো। এবার 1 মাস পরে ছুটি দিয়ে দিল। আমাকে বললো বায়োপসি রিপোর্টটা এসে নিয়ে যেও তুমি। এবার আমার শ্বশুরকে নিয়ে আমি রিপোর্ট আনতে গেছি। এবার আমাকে বলছে কি যে তোমার মেয়ের কি হয়েছে তুমি জানো? আমি বলছি কি না আমি তো জানি না। বলছে কি তোমার মেয়ের এটা ক্যান্সার হয়েছে। এবার আমাকে বললো কি তুমি ও যতদিন বাঁচবে তুমি বাড়ি নিয়ে চলে যাও ওকে, তবু তুমি ওকে হাতে ধরে মানে আদর করতে পারবে, ওকে ধরতে পারবে। আমি বললাম ঠিক আছে। বলছে তবু তোমার মেয়ে 12 বছর অবধি বাঁচবে, এর বেশি বাঁচবে না। আবার
5 মাস পরে দেখা গেল যে ওর পেটটা আরো বেড়ে যাচ্ছে, হয়ে গেছে আবার টিউমারটা। তো যখন দিদি ওর ব্যথা উঠতো না, ও এত কষ্ট পেত, আমার মনে হয় যে কোনো বাচ্চার জন্য এরকম না হয়। তখন তোমার মেয়ে কত বড়? তখন আমার মেয়ে 2 বছর বয়স। ওরে বাবা রে! যেদিন ও মারা যায় আমি রান্না করেছি, আমি ওকে বলছি তুই কিছু খাবি, তখন ও এরকম করছে, তো আমাকে ইশারা করে দেখাচ্ছে তুমি কিছু খেয়েছো? আমি বলছি না আমি খাইনি। এবার আমাকে আঁচলটা ধরে টানছে এরকম করে, তো আমাকে বলছে মা মাম খাবো আমি, মানে পুরোটা বলতে পারতো না কিন্তু ওর কথাটা আমি বুঝতে পারতাম। তো আমি দিচ্ছি ওকে, যখন দিয়েছি একবার দিদি টেনেছে, টেনে মানে আর একবার যে ও নেবে ওটা ও নিতে পারছে না, আমি তো বুঝতেই পারিনি তখন। এবার ও না আমাকে এরকম এরকম করছে মুখটা নিয়ে, আমি বুঝতে পারিনি তখন কিছু, তো হাতটা দেখে এরকম পড়ে গেল তখন। তারপরে আমার ছেলে যখন 2007-এ ওর সাথে হয়, ওর 6 বছর যখন দিদি বয়স হয়, তখন আমি বলছি কি আমাকে কিছু করতে হবে যাতে আমি এটা ভুলে থাকতে পারি। এক জায়গায় রাখির কারখানা আছে, আমি ওনার সাথে গিয়ে কথা বললাম, আমি বললাম কি দাদা এরকম রাখি নিলে আমাকে দেবেন? তখন বললো কি যে হ্যাঁ তুমি করতে পারো, কিন্তু এ সপ্তাহে তোমার 100 গ্রুশ মাল করতে লাগবে। তখন আমি মালটা নিয়ে এলাম, সবাইকে দেখিয়ে মালটা, তখন সবাই বললো যে মালটা অনেক সোজা আছে, পয়সাও ভালো আছে, তো করব। তো এবারে আমার কাছে রাখি করি আমি। এই যে তুমি বললে 25টা তোমার এখন নতুন বাচ্চা, হ্যাঁ, তাদেরকে হ্যাঁ। নিয়েই তুমি করো হ্যাঁ, এখন দিদি। সবটা। তো এখন সেই 25 জনই কি মেয়ে? হ্যাঁ 25 জনই মেয়ে, বউ আছে। রাধা, সন্তান চলে যাওয়া সব থেকে বড় কষ্টের, এর থেকে বড় কষ্ট তো পৃথিবীতে আর কিছু হতে পারে না। সে কষ্ট তুমি সহ্য করেছো, দেখেছো। আমার তো তোমাকে কিছু বলার নেই, কিছু বলতে পারবো না আমি তোমাকে। শুধু এইটুকু মনে রাখবে তোমার মেয়ে কিন্তু কষ্ট পাচ্ছিল, কষ্ট থেকে তো সে মুক্ত হয়েছে। হ্যাঁ দিদি, ও কারণ ডাক্তারবাবু তো তোমাকে বলেই ছিলেন যে 12 বছর পরে বাঁচবে না। ভগবান যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন, সেটাই সবসময় মনে রাখবে। তার বদলে তোমাকে একজন সন্তান দিয়েছে, তোমার ছেলে আছে, তুমি ছেলেকে সেরকম ভালোবাসবে, ছেলেকে মানুষের মতন করে মানুষ করবে। তোমার মেয়ের স্বপ্ন, ছেলের স্বপ্ন সব একজনকে দিয়ে পূরণ করবে। আর তার সাথে সাথে তুমি দেখো এত বড়টা কাজের সাথে যুক্ত আছো, এত মহিলাদের নিয়ে তুমি কাজ করছো, কত মহিলার তুমি রুচি রোজগারের ব্যবস্থা করেছো, কত মহিলার তুমি ভবিষ্যৎ গড়ে তুলছো। রাধা, জীবনে অনেক রকমের কষ্ট দুঃখ হয়, কাউর কম কাউর বেশি, মানিয়ে নিতে হয়। জীবন কিন্তু সবসময় এরকম 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 এরকম। যখন হার্টের মেশিন চলে সবসময় দেখবে এরম 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 চলে, যখন এরম হয়ে যায় তখন আমাদের জীবন শেষ। এরম এরম চলাটাই কিন্তু আমাদের জীবনের গতি চলছে, বুঝতে পারছো? ভালো থাকবে আর সবসময় এটা মনে রাখবে। এবার খেলতে আসছে রাধা। এসো রাধা। স্টার্ট। ঠিক করে রাখো, বাইরে ফেলো না। চলো তাড়াতাড়ি। রাধা 30 সেকেন্ডে 10টা বল কালেক্ট করেছে। সুষমাদি, মাছের ব্যবসা? হ্যাঁ, মাছের ব্যবসা। কিভাবে শুরু হলো মাছের ব্যবসা? ছোটবেলায় মা বাবা 8-এ পড়ি তখন বিয়ে দিয়ে দেয়, বিয়ে দিয়ে 2 বছর পর আমার বেবি হয়। ওই ছোট ছেলে, তারপরে তো ওভাবে সংসার কিছুই নেই, মানে 1 বিঘে জমি আছে, তারপরে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপরে সেটুকু জমিও চলে যায়। ছেলেকে নিয়ে একদম যাকে বলে পথের ভিখারি। আমাদের জাত ব্যবসাটাই মাছের ব্যবসা। শ্বশুর করতেন, বাবা করতেন। কিছুটা অভিজ্ঞতা ছিল। হ্যাঁ, কিছুটা অভিজ্ঞতা ছিল। তো তখন ছেলেকে মানুষ করতে গিয়ে আমাকে জেদ নিতে হয়েছিল যে আমি মাছের ব্যবসা করব। তো তখন মাছের পুকুর ডাকলাম লিজ নিয়ে। তখন পুকুর ডাকতে যাই, তখন বলে ও মেয়ে ছেলে, ও কি করতে পারবে, ওকে পুকুর দিচ্ছিস, ও টাকা দিবে না। এরকম আমাকে ওই যেখানে ডাক হয়েছে ওখান থেকে তাড়িয়েও দিয়েছে। তারপরে আস্তে আস্তে আমি একটা পুকুর নিই,
নিয়ে মাছ দিত না আমাকে, যে না ও পয়সা দেবে না, পয়সা আদায় করা যাবে না ওর কাছে, ও কি করে দেবে। মানে বহু কষ্টের সঙ্গে যুদ্ধ করে আজকে আমি মানে এক জায়গায় এসেছি। মূলত তুমি যে বলছো মাছের ব্যবসা করোটা কি, মানে কি কাজটা কি তোমার? পুকুর লিজ নিয়ে ছোট ছোট মাছ ছেড়ে ওটাকে বড় করে বাজারে বিক্রি করা। ও মানে তোমার ওই পুকুরটা এখন তোমার লিজ নেওয়া, মানে কতদিন হ্যাঁ, লিজ 5 বছরের লিজ থাকে, 3 বছরের থাকে, 10 বছরের থাকে। ও তো এরকম কটা পুকুর তোমার আছে? এখন 6টা পুকুর আছে দিদি। আগে যারা আমাকে চারা মাছ দিত না, তারা এখন কুইন্টাল কুইন্টাল চারা মাছ আমার কাছ থেকে নিয়ে যায়। কি কি মাছ ছাড়ো? রুই, কাতলা, চিংড়ি, বাহ, সিলভার, ব্রিগেড, সাইপিনাস সবই থাকে। মিষ্টি জলের মাছটা সবই থাকে। তো সেগুলো বড় হওয়ার পর সেগুলোকে নিজেরাই তুলে হ্যাঁ, আমার নিজের জাল আছে, নিজের ছেলেরা আছে, ওরা বাজার যায়, আমিও বাজার যাই। এখন সব হারিয়ে আমি কিন্তু জিত। আমি এখন গাড়ি কিনেছি, গাড়ি করে মাছ নিয়ে যায়, আমার ছেলেরা নিয়ে যায়। বাড়ি করেছি, ছেলে 3rd ইয়ার পড়ছে, ওকে রামকৃষ্ণ মিশনে পড়িয়েছি। ভালো লাগলো পরিচয় হয়ে সুষমাদি, ভালো খুব থাকবে। ভালো লাগলো। থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার খেলতে আসেন সুষমাদি। স্টার্ট। সুষমাদি 30 সেকেন্ডে 8টা বল কালেক্ট করেছেন। এই রাউন্ডে হাই স্কোরার রাধা 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে প্রিয়াঙ্কা 15 পয়েন্টস। থার্ড পজিশনে দুজন, সোমা এবং সুষমাদির দুজনেই 10 পয়েন্টস। রাধার পছন্দ টিভি ক্যাবিনেট, প্রিয়াঙ্কার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে ড্রেসিং টেবিল। পুষ্পা ফার্নিচার, যত্ন থাকুক সবকিছু। সোমার পছন্দ 5.1 অডিও স্পিকার। সুষমাদির পছন্দ জুসার। এই রাউন্ডে হাই স্কোরার রাধার জন্য সফেদ ডিটারজেন্ট পাউডার তরফ থেকে গিফট হ্যাম্পার। মদ্রেশাস লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল সকলের জন্য। এই রাউন্ডে হাই স্কোরার রাধার জন্য রয়েছে এবার একটা বোনাস খেলা এবং একটা বোনাস গিফট পাওয়ার সুযোগ। বোনাস গিফট হচ্ছে 190 লিটারের ডাবল ডোর রেফ্রিজারেটর। দেখো এখানে 8টা স্টেপ, 1 2 3 4 5 6 7 8। এই হাতে স্ট্যান্ড, এই তোমার বল, এইভাবে নিয়ে নিয়ে তোমাকে যেতে হবে। 10 সেকেন্ডের মধ্যে তোমাকে ওখানে পৌঁছতে হবে। এটা হাতে নাও, বল পড়ে গেলে কিন্তু খেলা শেষ। তোমাকে মাথায় রাখতে হবে যদি ফ্রিজ পেতে হয় তাহলে কিন্তু এই খেলা সম্পূর্ণ করতে হবে। স্টার্ট রাধা। আস্তে আস্তে, টাইমার। মাত্র 1 স্টেপের জন্য ডাবল ডোর ফ্রিজটা হাতছাড়া হয়ে গেল। ভালো কইরা বাজা ঘোতো তারা সুন্দরী কমলা নাচে। আহা, ভালো কইরা বাজা ঘোতো তারা সুন্দরী কমলা নাচে। আহা, সুন্দরী কমলা, সুন্দরী কমলা চরণে নূপুর রিনি ঝিনি কইরা বাজে রে। ভালো কইরা বাজা কত তারা সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা পরনে শাড়ি আহা রইতে ঝলমল করে রে। সুন্দরী কমলা, সুন্দরী কমলা নাকে মোলক টলমল কইরা দোলে রে। ভালো কইরা বাজা কত তারা সুন্দরী কমলা নাচে। আহা, ভালো কইরা বাজা কত তারা সুন্দরী কমলা নাচে। আহা, ভালো কইরা বাজা কত তারা সুন্দরী কমলা নাচে।
এই মঞ্চে আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো নমস্কার। মাচ আপনাদের সবাইকে। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি গানের রাউন্ড। কিছু প্রশ্ন ওনারা গাইবেন, কিছু প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো শব্দ রয়েছে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটা লাইন গানের বলতে হবে। বলো সুষমা। সোহাগ চাঁদ বদনে তুমি নাচো তো দেখি। 5 পয়েন্টস। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। সুহাগ সাত বদনে ধ্বনি নাচো তো দেখি, সুহাগ সাত বদনে ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সুহাগ সাত বদনে ধ্বনি নাচো তো দেখি, সুহাগ সাত বদনে ধ্বনি নাচো তো দেখি। দ্বিতীয় গান, দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। দুলাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লিতাক তোকে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যাবি, হাড়ি আমাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হাড়ি আমাদল পাবি, হিতাক তোকে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে। এই গানের কথা অনুযায়ী মাটির রং কি? বলো প্রিয়াঙ্কা। রাঙামাটি। রাঙামাটি 5 পয়েন্টস। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। তৃতীয় প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল। না জানি কি মন্তর পরি জাদু করিল সোনা বন্দে, সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো। না জানি কি মন্তর পরি জাদু করিল সোনা বন্দে, সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো। আমার প্রশ্ন এই গানের কথা অনুযায়ী মন্ত্র পড়ে কি করার কথা বলা হয়েছে? বলো রাধা। পাগল। না, করিল সোনা বন্দে আমারে কি হতো উত্তরটা? জাদু। জাদু। না জানি কি মন্ত্র পড়ি জাদু করিল সোনা বন্দে। -5 রাধা। 4 নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আদি অক্ষয়ন কোম্পানির তরফ থেকে একটি সুন্দর শাড়ি। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। সোমা। মধুমালতি ডাকে আয়। একদম 5 পয়েন্ট সোমা, গুড। সঙ্গে আদি অক্ষয়ন কোম্পানির তরফ থেকে শাড়ি। ম দিয়ে তো একটা গান শুনিয়েছি, আপনারা যদি ম দিয়ে একটা কিছু শুনিয়ে দেন। আর আমাদের কাছে এই সহজিয়ার কাছে মহামনে মিলন। আচ্ছা হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ছাতক প্রায় হর নিশি, যে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল খুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এবার আমাদের শেষ প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে টোস্টার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যেরই বাজার লোকে বলে, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। বালা কইরা ঘর বানাইয়া হাইরে কয়দিনই থাকবো আর, হাইরে কয়দিনই থাকবো আর, আয়না দিয়া চাইয়া দেখি,
আয়না দিয়া সাইয়া দেখি ফাঁক না শুলাম আর লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। এই গানটিতে মহাকাশের সঙ্গে সম্পর্কিত একটি শব্দ আছে, সেটি কি? বলো প্রিয়াঙ্কা। শূন্য। একদম 5 পয়েন্টস, সঙ্গে টোস্টার। আমি শূন্যেরই বাজার লোকে বলে। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। আয়ুর্বেদিক অলিভ অয়েল প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন আয়ুর্বেদিক অলিভ অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। আজকের আমাদের স্পেশাল গেস্ট কন্যাকুমারী। এটা আমাদের হেডফোন রাউন্ড। আপনাদের কানে হেডফোনে গান বাজবে, গান ছাড়া অন্য কিছু শুনতে পাবেন না, কিন্তু যে শব্দগুলো আপনাদের পড়ে শোনাবে শব্দগুলোকে গেস করতে হবে, লিপ রিড করতে হবে। প্রত্যেকটি শব্দের জন্য 2 পয়েন্ট করে পাবেন, সময় 1 মিনিট। প্রিয়াঙ্কা শুরু করবো। আয়ুর্বেদিক ওষুধে কোন অসুখ সারে না? প্যার কা বুখার। গড়া গড়ি, গড়া গড়ি, কোলাকুলি। শাকালু, শাকালু, শাকালু। মৌমাছি, মৌমাছি, মৌমাছি। ঘুল ঘুলি, কোল। ঘুল ঘুল ঘুলি, কোলাকুলি। হাতুড়ে, হাতুড়ে। আলু। গড়া গড়ি, কোলাকুলি। গড়া গড়ি। হলো শব্দগুলো শোনো এবার। গড়াগড়ি, শাকালু, ঘুলঘুলি, হাতুড়ে। একটা পেরেছো, 2 পয়েন্ট। জীবনে কি চলছে? 100% লাভ 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 লাভ। চলো স্টার্ট। পরোটা, পরোটা। পটল চেরা, গুমটি, ঘন্টা, গুমটি, চুপি, কুমড়ি, কপি, কুমড়ি, ঘুড়ি, তোমার প্রেমে দিয়েছি যে চিত পটাং, চিত পটাং, চিত পটাং। 100% লাভ তেলাপিয়া, তেলাপিয়া। পরোটা, বরখজা, পরোটা, পরোটা, মজা মজা। গুমটি, টুকলি, গুমটি। বাকি শব্দগুলো শোনো। পরোটা, গুমটি, হুমরি। দুটো পেরেছো, 4 পয়েন্টস। বাড়িতে সারাদিন কি আলোচনা করো? রুই কাতলা ইলিশ তো নয়, হায় রে কি জল করি। চলো স্টার্ট। আলতা, আলতা, কাতলা, 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 ঝগড়া, চরকা, ঝগড়া, ঝগড়া, চদলা, ট্যাংরা, হাড্ডা হাড্ডি, ট্যাংরা, পুকুর, পুকুর, ঝগড়া, চরকা, ঝগড়া, চটকা, ঝগড়া। যে দুটো পারোনি শুনে নাও। ঝগড়া, ট্যাংরা। 3টে পেরেছো, 6 পয়েন্টস। রাখি বানাতে বানাতে কি বলো? কলিযুগের কৃষ্ণ রাধা ডিস্কো দেখে করে ডান্স।
রাখি রাখি গৃহবধূ গৃহবধূ মুর্শিদাবাদ ঔষধ 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 গরম জেলে জেলে রেলগাড়ি জেলে জেলে রেলগাড়ি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন গৃহবধূ এই তিনটে পারো নাই শোনো গৃহবধূ ঔষধ জেলে দুটো মেরেছো 4 পয়েন্টস কন্যাকুমারীর জন্য জোরে হাততালি থ্যাংক ইউ সো মাচ কন্যাকুমারী থ্যাংক ইউ এই রাউন্ডে হাই স্কোর সুষমাদি 6 পয়েন্টস আয়ুর্বেদিক অলিভ অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার সুষমাদি ওকে ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম সুষমাদি সেকেন্ড পজিশনে আছে দুজন সোমা এবং রাধা দুজনেই 4 পয়েন্টস রুটি মেকার ওকে সোমার পছন্দ রুটি মেকার রাধার পছন্দ ওয়াফল মেকার থার্ড পজিশনে আছে প্রিয়াঙ্কা 2 পয়েন্টস প্রিয়াঙ্কার জন্য বয়ামের সেট শুরু করছি আমাদের শেষ রাউন্ড ভিভেল গ্লিসারিন প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমান এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিনের তরফ থেকে পুরো শীতকালের জন্য গিফট হ্যাম্পার যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিনের তরফ থেকে গিফট হ্যাম্পার সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং জি বাংলার তরফ থেকে একটি সুন্দর সোনার হার প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কর্নার র্যাক আল মা আর চাল একটা কমন অক্ষর যেটা তিনটের মধ্যে যেখানে ইচ্ছে বসালে আমরা তিনটে অর্থপূর্ণ শব্দ পাবো এবার বলো সোমা তা আলতা মাতা চালতা 20 পয়েন্টস সঙ্গে কর্নার র্যাক সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল তিনটে ছবি দেখছি আর বাঁদিকে একটি ছবি আছে বাঁদিকে ছবির সঙ্গে তিনটে ছবির মধ্যে কোন ছবিটার সম্পর্ক আছে এবার বলো সোমা নারকেল মালা একদম 20 পয়েন্টস সঙ্গে আয়রন প্লাস আয়রন টেবিল থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি জলে প্রাণী শুরুতে রাখি তাকেই শিকার করবে পাখি পাশাপাশি ক্লু শীতকালে খুব খেলে গরম ভাতে গেল বলে এবার বলো সোমা মাছরাঙা ওপর নিচ আর পাশাপাশি মাখন 20 পয়েন্টস সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে গিজার নানান রকম শাড়িতে চিনবে তুমি ঠিক নদীর কথা বললে জমবে পিকনিক এবার বলো প্রিয়াঙ্কা পাড় বোঝাও শাড়ির পাড় মানে শাড়িতে পাড় থাকে আর নদীরও পাড় থাকে নদীর পাড়েই আমরা পিকনিক করতে যাই 20 পয়েন্টস সঙ্গে গিজার এবার শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কিচেন চিমনি শেষ প্রশ্নের জন্য 30 পয়েন্টস ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্টস শেষ প্রশ্ন এরপরে পেয়ে যাবো আমাদের আজকের উইনারকে আজকে দিদি নাম্বার 1 কে ছবিটা ক্লু শূন্যস্থান পূরণ করতে হবে 4টে শব্দের উত্তর এবার বলো সুষমাদি পান থেকে চুন খোসা সুষমাদি বলছেন পান থেকে চুন খসা যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস 30 পয়েন্টস
সুষমাদি সঙ্গে কিচেন চিমনি। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। দেখবো কার স্কোর এই রাউন্ডে সব থেকে বেশি, কে হলো আমাদের আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 হয়েছে সোমা সেনগুপ্ত with 79 পয়েন্টস। আমাদের 4th রাউন্ডের হাইয়েস্ট স্কোরার সোমা with 60 পয়েন্ট। সোমার জন্য গিফট আছে, এসো সোমা। ভিভেল গ্লিসারিনের তরফ থেকে পুরো শীতকালের জন্য গিফট হ্যাম্পার। ভিভেল সাবান এখন 3টের সাথে একটি ফ্রি, তাই এই শীতকালে ত্বকের কোমলতার সাথে কোনো আপোষ নেই। সোমার জন্য জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, সোমা স্টার্ট। চুমকি, পড়শি, চাকতি, বড়শি, নিমকি। নিমকি, বড়শি, চাকতি, তুলসী, আর একটু ভুলে গেছি। একদম হজরলা। 3টে ঠিক হয়েছিল, নিমকি, বড়শি, চাকতি অব্দি ঠিক ছিল, তারপর দুটো গুলিয়ে গেছে। তারপরে ছিল মনেই ছিল না। পড়শি আর চুমকি। মেমেন্টো, প্রিয়াঙ্কা তোমার, রাধার, সুষমাদির। উইনারের ট্রফি পাচ্ছে সোমা। দিদি নাম্বার 1-এর ব্যাচ, নাম্বার 1-এর স্যাশে। জি বাংলার তরফ থেকে সোনার। ভিভেল গ্লিসারিনের তরফ থেকে গিফট হ্যাম্পার। সাফাই ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। ডাচ বেকের তরফ থেকে কেকস এবং কুকিজ সকলের জন্য। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। সবাইকে নমস্কার।